প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সুবাড্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে ঘরে থাকি ক্লাস করি আমি টুলুভূষণ মধু তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আজকের যে পাঠটা আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পাঠের নাম হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন, যেটা রচনা করেছেন সেলিনা হোসেন। তোমরা বেগম রোকেয়া সম্পর্কে বলতে গেলে তোমরা তার সম্পর্কে কম বেশি আগের ক্লাসগুলোতে জেনেছো যে যিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত, নারী শিক্ষার অগ্রদূত, যিনি ওই সময় নারীদের শিক্ষার ক্ষেত্রে বা নারীরা ঘরের বাইরে আসার মতন সৎসাহস দেখানোর পিছনে আজকে নারীদের যে অগ্রগতি তার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল এই রোকেয়া সাখাওয়াত হোসেনের। সো তাদের সম্পর্কে বা তার সম্পর্কে লেখা আজকে বইটা আমি তোমাদের এই পাঠটা দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। এটা মূলত রোকেয়া সাখাওয়াত হোসেনের আর লেখক হচ্ছে সেলিনা হোসেন। তো আমরা এখন পাঠটা থেকে জেনে নেই যে এই পাঠের মাধ্যমে সেলিনা হোসেন রোকেয়ার কোন দিকগুলো বোঝাতে চেয়েছেন। রোকেয়া 1880 সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহির মোহাম্মদ আবু আলী সাবের প্রভূত ভূসম্পত্তির মালিক ছিলেন, জমিদারের মতনই ছিলেন, ওনার জমি জমা ছিলেন অনেক। পায়রাবন্দ গ্রামে তাদের বাড়িটি ছিল বিশাল, 3.5 বিঘা জমির মাঝখানে ছিল এই বাড়িটি। রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সে সময়ে বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না, ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা, চাকরি, সামাজিক প্রতিষ্ঠানের দিক থেকে পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থা ছিল খুবই শোচনীয়, পর্দা প্রথা কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। কিন্তু মেধাবী রোকেয়া প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি। রোকেয়ার বড় 2 ভাই কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের বোন করিমেন্নেসা ও রোকেয়াকে ইংলিশ শিক্ষায় শিক্ষিত করেন। করিমেন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চার আগ্রহী হয়ে ওঠেন। রোকেয়া তার রচিত মতিচুর 2য় খণ্ড করিমেন্নেসাকে, তার বড় বোন করিমেন্নেসাকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গপত্রে রোকেয়া যে বিষয়গুলি লিখেছিলেন বা যা লিখেছিলেন তা হচ্ছে, আপাজান, আমি শৈশবে তোমার এই স্নেহের প্রদানে বর্ণ পরিচয় পড়িতে শিখি। সোজাগতা বাংলা ভাষার সঙ্গে পরিচিত করেছেন এই করিমেন্নেসা। তাই বলেছে বর্ণ পরিচয়ের সাথে পরিচিত হওয়ার জন্য তার বড় বোন করিমেন্নেসার অবদান ছিল বড়। অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ার মতো আপত্তি না করিলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমি আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে। নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা ভাষার সাহিত্য সৃষ্টি করেছেন। তাই রোকেয়া সাখাওয়াত হোসেন একজন সাহসী নারী। 1998 সালে কিশোরী বয়সেই বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনার চর্চা চালিয়ে যান। বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় পারদর্শিতা লাভ করেন। সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। বিভিন্ন সময়ে তার রচনায় নানা পত্রিকা ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম মাদ্রাসা থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। তার রচনা সুধীজনের মহলে দৃষ্টি আকর্ষণ করে, যার পর রোকেয়ার লেখালেখি আরও
এগিয়ে যায়। তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। রোকেয়া ভাগলপুর তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তখন স্কুলের ছাত্রী ছিল 5 জন। 1911 সালে ওই স্কুলটি তিনি কলকাতা হস্তান্তর করেন। শুরুতে ছাত্রীর সংখ্যা ছিল 8। আস্তে আস্তে স্কুলে ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলেই প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পড়াশোনার জন্য বাবা মায়ের কাছে নিবেদন করতেন। এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোয় দিকে এগোতে থাকে। 1915 সালে তিনি আঞ্জুমান সাখাওয়াত ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো। তাদের হাতের কাজ শেখানো হতো। সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থাও ছিল। এক অবস্থায় এই সংগঠনটির লক্ষ্য ছিল সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি। কি বই আছে আমরা সেগুলো একটু জানি। প্রথম খণ্ড মতিচুর প্রথম খণ্ড, যেটা প্রকাশিত হয় 1904 সালে। সুলতানাজ ড্রিম 1908 সালে। মতিচুর দ্বিতীয় খণ্ড 1922 সালে। পদ্মরাগ 1924 ও অবরোধবাসিনী 1931 সালে প্রকাশিত হয়। রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। নারী শিক্ষার অগ্রদূত হিসাবে সমগ্র বাঙালি সমাজের তিনি শ্রদ্ধেয়। বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছেন। 1, মেয়েদের জন্য স্কুল স্থাপন করে। 2, নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পাঠ। যদি আমরা এই পাঠের আলোকে একটু আলোচনা করি যে আজকে আমাদের দেশে নারীর শিক্ষার ব্যাপক অগ্রগতি। অনেক বছর দেখা যাচ্ছে যে ছেলেদের চাইতে মেয়েরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণও বেশি করে এবং পাশের হারও বেশি থাকে। এবং সর্বক্ষেত্রে কর্মক্ষেত্রে মজুরি থেকে মুটে মজুর থেকে শুরু করে অফিস আদালত, রেল বলো, বিমান বলো, সব জায়গায় নারীদের পদচারণা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমাদের দেশটা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যথেষ্ট উন্নতি সাধন করেছে। কিন্তু আজকের এই উন্নয়নের পিছনে বেগম রোকেয়ার অবদান ছিল অনস্বীকার্য। খুবই চিন্তাশীল নারী ছিলেন তিনি। উনি সুদূরপ্রসারী চিন্তাভাবনা করে এই নারী শিক্ষার জন্য লিখে গেছেন এবং কাজ করে গেছেন। উনি কোনো একটা বইতে বলেছিলেন যে একটি গাড়ির 2টি চাক্কা যদি একটি ছোট হয় এবং একটি বড় হয়, তাহলে গাড়িটি সুন্দরভাবে চলতে পারে না। অর্থাৎ সমাজে নারী এবং পুরুষ 2 শ্রেণীর মানুষ বসবাস করে। এখানে এক শ্রেণীকে যদি নিচে ফেলাই রাখা হয় বা শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক সব দিক থেকে, তাহলে সেই সমাজের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তো আজকে আমরা বর্তমান সময়ে বুঝতে পারতেছি যে নারী শিক্ষার কতটা দরকার এবং কতটা প্রয়োজন। একজন সন্তানকে সুশিক্ষিত করার জন্য আগে মায়ের শিক্ষিত হওয়া খুবই দরকারি। যে বিষয়টা আমরা আজকে বুঝতে পারছি, হয়তোবা ওই সময়কার মানুষগুলো বুঝতে পারে না। যেমন তোমরা আর একটা বিষয় খেয়াল করলে খবরে অথবা জানে থাকবা যে মালালা, সে এই শিক্ষার জন্য, স্কুলের জন্য নিজে গুলিও খেয়েছিলেন। কিন্তু আজকে হয়তোবা ওই দেশের মানুষ বুঝতে পারেনি যে মালালা কোন বিষয়টা চেয়েছেন বা কি কাজটা করতে যাচ্ছেন। কিন্তু একদিন ঠিকই ও দেশের মানুষও, আজকে আমাদের দেশের মানুষ যেমন বুঝতে পারছে, ওখানের মানুষও একদিন বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা এই পাঠ থেকে যে শব্দগুলো আছে সে শব্দগুলো সম্পর্কে জানি। প্রভূত মানে প্রচুর, ভূসম্পত্তি মানে জমি জমা, সামাজিক প্রতিষ্ঠান,
সমাজে গৌরবময় অবস্থান, সমাজের কল্যাণ, গণকল্যাণ হওয়া। যে সমস্ত প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এগুলো হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। শোচনীয়, খুব দুঃখজনক, প্রবল, প্রচণ্ড, তীব্র, আগ্রহ, ইচ্ছা, অনুপ্রেরণা, উৎসাহ, কোনো বিষয়ে কারো মধ্যে ইচ্ছা জাগানো। খণ্ড, ভাগ বা অংশ। বর্ণপরিচয়, বাংলা ভাষা শেখা শুরু করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এই একটি বই। বর্ণপরিচয় মানে বর্ণের সঙ্গে বা অক্ষরের সঙ্গে নিজেকে পরিচয় করাকে। বাংলা, বাংলা বাংলা বোঝাতে বাংলা শব্দটি একসঙ্গে ব্যবহৃত হয়েছে। বাঙ্গালা শব্দটি বাংলার পরিণত হয়েছে। অনুকূলে মানে পক্ষে। নিরলস, যার অলসতা বা কুড়েমি নেই। স্বাবলম্বী, নিজ, যে নিজেই নিজের অবলম্বন। দূরদৃষ্টি সম্পন্ন, দূরদৃষ্টি, দূরে দেখার দৃষ্টি। এখানে দূর বলতে ভবিষ্যৎকালকে বোঝানো হয়েছে। বিংশ, 20 বা 20। অগ্রদূত, পথ প্রদর্শক। এবার আমরা পাঠ পরিস্থিতি সম্পর্কে জানি। রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রদূত। 20 শতকের শুরুর দিকে যখন এদেশে নারীর শিক্ষা দীক্ষা ও সকল অধিকার থেকে বঞ্চিত ছিল, তখন তিনি প্রায় একক চেষ্টায় এদেশের মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন গড়ে তোলেন। তার এই আন্দোলনে হাতিয়ার ছিল কলম ও লেখালেখি। একটি শিক্ষিত সংস্কৃতবান পরিবারের সদস্য ছিলেন তিনি, কিন্তু তারপরও অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে তাকে শিক্ষা গ্রহণ করতে হয়েছে। ফলে নারী শিক্ষার প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত ছিলেন। এই পটভূমিতেই তিনি তার লেখালেখির জগতের যৌক্তিক ও শানিত করে তোলেন। ফলে অনিবার্যভাবেই নারী মুক্তির আন্দোলন তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা লেখক সেলিনা হোসেন সম্পর্কে জানি। বাংলাদেশের বিশিষ্ট ঔপন্যাসিক ও গল্পকার সেলিনা হোসেন 1947 খ্রিস্টাব্দে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলা। সেলিনা হোসেনের উল্লেখযোগ্য গ্রন্থ হল জলোচ্ছ্বাস, হাঙর নদী গ্রেনেড, মগ্ন, চৈতন্যশীল, পোকামাকড়ের ঘরবসতি, মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পাঠ, শব্দার্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি। এখান থেকে অনেক ধরনের প্রশ্নই তোমরা করতে পারো বা নিজেরাও তৈরি করতে পারো। এগুলো নিজেরা তৈরি করে ও পড়তে হয়। তারপর আমি কয়েকটা তোমাদের প্রশ্ন তৈরি করে দিচ্ছি, ছোট প্রশ্ন, তোমরা এগুলোর উত্তর নিজেরা তৈরি করে নেবে। রোকেয়ার প্রথম রচনার নাম কি? রচনার নাম কি? রোকেয়ার লেখা বা রচনা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন পত্রিকায় প্রকাশিত হয়? তিন, রোকেয়া মতিচুর দ্বিতীয় খণ্ড, কাকে উৎসর্গ করেছিলেন? উৎসর্গ করেছিলেন
রোকেয়া কার কাছ থেকে বর্ণপরিচয় শিখেন? আমি কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে দিলাম, এরকম অনেকগুলো প্রশ্ন তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা পাঠটা ভালো করে পড়বা এবং এর আলোকে এই অধ্যায়ে অনেকগুলো ইম্পর্ট্যান্ট বিষয় আছে, গুরুত্বপূর্ণ, যেগুলো বহু নির্বাচনের জন্য খুবই দরকারি, সেগুলো তোমরা তৈরি করবে। এবং এর সঙ্গে বলতে চাই যে বর্তমান সময় তোমরা নিশ্চয়ই যার যার ঘরে বসে তোমাদের মূল কাজটা অর্থাৎ পড়ালেখাটা চালিয়ে যাচ্ছ। তোমাদের চ্যাপ্টারটা আমরা যেমন অনলাইনে সম্পন্ন করার চেষ্টা করতেছি, তোমরাও বাসায় এগুলো শিখে নেবে। এবং এই করোনা মহামারীর সঙ্গে সঙ্গে আমাদের দেশে তোমরা খবর দেখলে পারে, টিভি খুললেই দেখতে পাবে যে ডেঙ্গুর প্রভাব অত্যন্ত বেশি, যেটা প্রতিদিন 200-250 করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তোমরা নিজেরাও সচেতন হও, তোমাদের পাশে আশেপাশে প্রতিবেশী যারা তাদেরকেও সচেতন করা, নিজেরা সুস্থ থাকো, বাবা মা ভাই ব্রাদার সবাইকে নিয়ে, এবং প্রতিবেশী বন্ধুদেরও তোমরা সচেতন করো, যাতে আমরা সবাই মিলে সুস্থ থাকতে পারি করোনা এবং এই ডেঙ্গু প্রকোপ থেকে, যাতে আমরা মুক্তি লাভ করতে পারি বা অধিক হারে যাতে এটা বিস্তার লাভ না করে আমরা তার সুব্যবস্থা করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়ালেখার সঙ্গে থাকো। সবাইকে ধন্যবাদ।